হওয়ার মতন জায়গা। এছাড়াও রিভিউ থেকে প্রশ্ন, বিভিন্ন সময় রিভিউ থেকে প্রশ্ন হয়, বিগত সালের প্রশ্ন, যদিও বার কাউন্সিলের প্রশ্ন আমরা পাইনি, তবে আমরা রিভিউ সম্পর্কে প্রশ্ন বিটিএসসিতে প্রচুর পরিমাণে এসেছে। দ্যাটস ওয়াই আপিল, রিভিউ, রিভিশন এগুলো যেহেতু আমাদের পড়া ছিল বা আছে, সেগুলো একটু দেখব। দেখলে আমাদের পরবর্তীতে চলে যাব হচ্ছে বিভিন্ন আদেশগুলোতে, আদেশগুলো থেকে প্রশ্ন কারণ পেয়ে যাবো ইনশাআল্লাহ। তো যে কথা বলছিলাম যে আমরা আপিল সংক্রান্ত বিধিবিধানগুলো একটু আলোচনা করবো। আমরা আপিলের কথা যখনই বলতে যাই তখন আমাদের দুটো বিষয় খেয়াল রাখতে হয়। এই আপিলের একটা আদেশ আছে, দুটি আদেশ আছে, একটা হচ্ছে 41 নম্বর আদেশ আর একটা হচ্ছে 43 নম্বর আদেশ। দুটি আদেশ, কিন্তু আপিলের কিন্তু দুটি আদেশ আছে। আপিল তো দুই রকম ভাবে হয়, দ্যাটস ওয়াই এটা একটা ভাস্ট বিষয়, একেবারে বড় একটা বিষয়। সে বিষয় নিয়ে আমরা একটু কথা বলবো। যে প্রশ্নটা বড় প্রশ্ন করে যে কোর্ট অফ সিভিল প্রসিডিউরের আপিল বা রিভিশনের বিধান সমূহ আলোচনা করুন, অথবা আপিল কোর্টের আদেশের বিরুদ্ধে আপিল করা যায়, যদি যায় কখন, মানে আপিল কোর্ট যখন আদেশ দিয়েছেন সেটির বিরুদ্ধে আপিল করা যায় কখন, কিভাবে করা যায় সেই সংক্রান্ত একটা প্রশ্ন করে, বা কখন কখন রিভিউ এর দরখাস্ত দেওয়া যায় আলোচনা করুন। দেখেন এই আপিল, রিভিউ, রিভিশন এখান থেকে বারবার বিভিন্ন রকম প্রশ্ন হচ্ছে। দ্যাটস ওয়াই আমাদের আপিল এবং রিভিউ এবং রিভিশন সবসময় একটু শেষ করে রাখতে হবে। তো আপিল, রিভিউ, রিভিশনের কথা যদি আমরা বলি, এর আগে একটা প্রশ্ন দেখেছিলাম, ওই জায়গাতে একটা সহজ সরল শব্দ বলেছে যে আপিল হলো মূল মামলার ধারাবাহিকতা। সংক্ষেপে আলোচনা করি, এরকম একটা কথা বলেছে। আপিল হলো মূল মামলার ধারাবাহিকতা, সংক্ষেপে আলোচনা করুন। বিজেপির একটা প্রশ্ন। যাই হোক, এই ধরনের প্রশ্ন আমাদের বার কাউন্সিলে এখন পর্যন্ত হয়নি। টেনশনের কারণ নাই, আমরা প্রশ্নগুলো দেখলেই বুঝতে পারবো যে আসলে কিভাবে আপিল হচ্ছে, কোথায় আপিল হচ্ছে, আপিল এখতিয়ার প্রয়োগে আপিল, আপিল মোকদ্দমায় আইনগত বিষয়গুলো আলোচনা করুন। এগুলো আমরা যদি দেখি আমাদের অ্যান্সার পেয়ে যাবো। বা এরকম একটা প্রশ্ন করেন, আপনি কি মনে করেন সকল ডিগ্রির বিরুদ্ধে আপিল করা যায়? যদি করা যায় আলোচনা করুন। এরকম একটা প্রশ্ন করে, 16 ডিগ্রি কোন পক্ষ আপিলের মাধ্যমে ওই ডিগ্রিটাকে চ্যালেঞ্জ করতে পারে? 16 ডিগ্রি হয়েছে, সেই ডিগ্রিটা তাকে কখন চ্যালেঞ্জ করা যায় আলোচনা করুন। তো বিভিন্ন ভাবে প্রশ্ন করতে পারে আপিল নিয়ে। আবার আর একটা কথা বলেছে, যে বিষয় নিয়ে আমরা বারবার কথা বলি, যে আপিলের অধীনে ডিগ্রির কার্যকারিতা সক্রিয়ভাবে স্থগিত হতে পারে কি আলোচনা করুন। যে কথা আমরা বিভিন্ন সময় বলি যে দেখেন, সব সময় কিন্তু আপিল করলেই যে ডিগ্রিটা স্থগিত হয় এরকম না। আপনি আপিল সম্পর্কে জানলে যত প্রকারের মনে প্রশ্ন আসে, যত প্রকারের বিষয় আছে, আপনি জানতে পারবেন। তো আমরা প্রথম বিষয়গুলো নিয়ে আলোচনা করি। আলোচনা যদি আমরা করতে যাই, আমাদের আপিল একটা বড় বিষয়, সুতরাং আর দেরি করার কোনো কারণ নাই, আমরা কথা বলতে পারি। আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে, আপিলটা কখন হচ্ছে, কিভাবে হচ্ছে, কোথায় হচ্ছে? সকল ডিগ্রির বিরুদ্ধে আপিল করা যায়, উক্তিটি ব্যাখ্যা করুন। 2017 সালের প্রশ্ন। আমাদের প্রত্যেকটি ডিগ্রির বিরুদ্ধে আপিল করা যায় বা নিষেধ থাকে যদি, তাহলে প্রতিটা ডিগ্রিতে আপিলযোগ্য যদি না আইনে নিষেধ না থাকে। এক কথায় প্রত্যেকটি ডিগ্রির বিরুদ্ধে আপনি আপিল করতে পারবেন যদি আইন দ্বারা পালিত কোথাও স্পষ্ট ভাবে না লেখা থাকে। প্রথম কথা, তাহলে প্রতিটা ডিগ্রির বিরুদ্ধে কিন্তু আপনি কি করতে পারছেন? আপিল করতে পারছেন। আমরা যদি 96 নাম্বার সেকশন দেখি, একেবারে 96 নাম্বার সেকশনের বক্তব্য যদি বিশ্লেষণ করি, সেক্ষেত্রে দেখা যাচ্ছে দেওয়ানি কার্যবিধি বা অন্য কোনো আইনে একেবারে স্পষ্ট ভাবে বলেছে দেওয়ানি কার্যবিধি
বা অন্য কোনো আইনের স্পষ্ট অন্য কোনো বিধান না থাকলে মূল ডিগ্রি প্রয়োগকারী প্রত্যেকটি ডিগ্রির বিরুদ্ধে আপনি আপিল করতে পারবেন এবং আপিল শ্রবণকারী ক্ষমতা সম্পন্ন আপিল দায়ের করতে পারবেন। তাহলে আমাদের যে প্রশ্ন ছিল, আপনি কি মনে করেন সকল ডিগ্রির বিরুদ্ধে আপিল করা যায়? তাহলে আপনার প্রথম কথা হচ্ছে 96 নম্বর সেকশন অনুযায়ী দিওয়ানি কার্যবিধি বা অন্য আইন দ্বারা যদি স্পষ্টভাবে নিষেধ করা না থাকে তাহলে প্রত্যেকটি ডিগ্রির বিরুদ্ধে আপনি কি করতে পারবেন? আপিল করতে পারবেন। এই বক্তব্য অনুযায়ী আমরা যদি দেখি তাহলে ডিগ্রির বিরুদ্ধে সকল প্রকার ডিগ্রির বিরুদ্ধে আপিল করা যাচ্ছে। 96 নম্বর সেকশনে আমরা দেখছি যে পক্ষগণের সম্মতির ভিত্তিতেও যদি ডিগ্রি হয়, শুধুমাত্র কোথায় কোথায় করা যায় না, যেখানে আইন দ্বারা নিষেধ করা আছে, কোথায় কোথায় করা যায় না। প্রথম কথা আমরা বললাম যে দিওয়ানি কার্যবিধিতে বা অন্য কোনো আইনে যদি নিষেধ না থাকে প্রত্যেকটি ডিগ্রির বিরুদ্ধে আপনি আপিল করতে পারবেন, আপিল শ্রবণকারী আদালতে আপিল দায়ের করতে পারবেন। এইটা হলো আইনের মূল কথা। এর ব্যতিক্রম কি? তবে 96 নাম্বার সেকশনের 3 নাম্বার বিধিতে উল্লেখ করা হয়েছে পক্ষগণের সম্মতির ভিত্তিতে যে ডিগ্রি দেওয়া হয় সেই ডিগ্রিটাকে বলা হয় সোলে ডিগ্রি। আর এই সোলে ডিগ্রির বিরুদ্ধে আপিল চলে না, 96 এর 3। তাহলে আপনি পাইলেন কোথায় আপিল চলে না। দ্বিতীয়ত আর একটা জায়গায় আছে, সেটা হচ্ছে ধারা 89 এর ক, মধ্যস্থতার মাধ্যমে যদি ডিগ্রি প্রদান করা হয় সেই ডিগ্রির বিরুদ্ধে আপিল চলে না। 89 এ অল্টারনেটিভ ডিসপিউট রেজলিউশন আমরা পড়ব। এখানে 12 নাম্বার অর্থাৎ 89 এর কর 12 নাম্বার উপধারা আছে, সেই জায়গায় যদি মধ্যস্থতার কারণ মাধ্যমে কোনো মামলা নিষ্পত্তি করা হয় সেখানে কি হয় না, আপনি আপিল করতে পারবেন না। দ্বিতীয় বিষয় হচ্ছে আরেক জায়গায় আপিল করতে পারবেন না, সেটা হচ্ছে স্মল কজেস কোর্টে ডিগ্রির বিরুদ্ধে আপিল করা যায় না। স্মল কজেস কোর্টে ধারা 25 বলা আছে এবং স্পেসিফিক রিলিফ অ্যাক্টের 9 নাম্বার সেকশনে ডিগ্রির বিরুদ্ধে আপিল করা যায় না। তাহলে আপনাকে যে কথা প্রথমে বললাম যে আইন দ্বারা পালিত অর্থাৎ দিওয়ানি কার্যবিধি বা অন্য আইন দ্বারা যদি পালিত না থাকে তাহলে পালিত কোথায় কোথায় থাকে সেইটা বাদ দিয়ে প্রত্যেকটি ডিগ্রির বিরুদ্ধে আপনি আপিল করতে পারবেন। তাহলে পালিত কোথায় কোথায় থাকে আমরা দিওয়ানি কার্যবিধির দুইটা সেকশনে পেয়েছি, একটা 96 এর 3 পেয়েছি আর একটা 89 এর কর 12 পেয়েছি। একই সাথে স্মল কজেস কোর্টে পেয়েছি অন্য আইন দ্বারা পালিত, ওই যে স্মল কজেস কোর্টের 25 নাম্বার সেকশন অনুযায়ী আপিল করা যায় না, আর একটা জায়গায় করা যায় স্পেসিফিক রিলিফ অ্যাক্টের 9 নাম্বার সেকশনে আপিল করা যায় না, তাই না? আমরা তো পড়েছি, মনে হচ্ছে এগুলো কি মনে হয়? জি স্যার। স্যার তাহলে জি, 96 হচ্ছে আপনার মানে উভয় পক্ষের সম্মতি দিতে যে ডিগ্রি দেওয়া হয় তার বিরুদ্ধে আপিল চলে না, কিন্তু আমরা যে আরেক জায়গায় পড়লাম 23 আদেশের 3 বিধি, এটাও তো 96 আন্ডারে পড়বে নাকি ওটা আলাদা করে আমরা হ্যাঁ বলবো? আমরা সেকশনের কথা বলছি তো, ওই আদেশটাই এই একই কথা, ও আচ্ছা, বইতেই হয়। জি স্যার। সো এই জায়গাগুলোতে আপনি আপিল করা যায় না, প্রশ্নের উত্তর আপনাকে এইভাবে দিতে হবে। আবার আরেকটা প্রশ্ন আপনাকে করে ফেলতে পারে যে আপিল এখতিয়ার প্রয়োগের ক্ষেত্রে আপিল আদালত কেবল মোকদ্দমার আইনগত বিষয় বিবেচনা করতে পারে, এই বক্তব্য আপনি ব্যাখ্যা করুন। সেটা আমরা একটু পরে দেখব। তাহলে 96 নাম্বার আপিল শুরুই হচ্ছে 96 নাম্বার সেকশন। এই 96 নাম্বার সেকশন অনুযায়ী আমাদের প্রথম কথা হচ্ছে প্রত্যেকটি আপিল প্রত্যেকটি ডিগ্রির বিরুদ্ধে আমরা যোগ্যতা সম্পূর্ণ আপিল আদালতে আপিল করতে পারবো, যদি না এই দিওয়ানি কার্যবিধিতে অথবা স্পেশাল কোনো আইন দ্বারা কোথাও বারিত না থাকে। এই বারিত কোথায় কোথায় আছে সেই বিষয়টাকে আমাদের জানা হয়ে গেল যে এই জায়গাগুলোতে আমাদের বারিত আছে এবং এই বারিত হওয়ার কারণে ঠিক আছে আমরা এই জায়গায় শুধু আপিল করতে পারবো না, আর প্রত্যেকটি জায়গায় আমরা আপিল করতে পারবো। তাহলে 96 নাম্বার সেকশনের দেখেন, আমরা যদি বলি এই আপিলটাকে দুইটা আমরা বারবার বলেছি যে আমাদের আমাদের দেওয়ানি কার্যবিধির যত প্রকার আদেশ
আছে, ডিগ্রি আছে, এই দুটোই তো হয়, আদেশ এবং ডিগ্রি, তাই না? কোর্ট থেকে তো এই দুইটা জিনিসই আমরা পাই, নাকি আরো কিছু পাই? না স্যার, এই দুটাই। মানে এর বাইরে তো কোনো কিছু পাই না, হয় ডিগ্রি হবে না হয় আদেশ হবে, তাই না? এই দুইটা জিনিসই তো কোর্ট দেয়। কারণ আপনার মনে হতে পারে যে কোর্ট তো ইনজাংশনও দেয় ভাইয়া, হ্যাঁ ইনজাংশনও তো একটা আদেশ, তাই না? জি স্যার। আবার ধরেন হচ্ছে ওই যে ক্যান্সেলেশন অফ ইনস্ট্রুমেন্ট, বা হচ্ছে আপনি 7 নাম্বার আদেশের 11 নাম্বার বিধিতে আপনি দলিল কোনো প্রত্যাখ্যান, মকদ্দমা আর্জি প্রত্যাখ্যান। কোনো মকদ্দমা রক্ষণীয়তা আছে কিনা সেটার জন্য আপনি দরখাস্ত দিলেন, এটা বোঝেন তো রক্ষণীয়তা শব্দ? না স্যার, যদি একটু ক্লিয়ার করেন স্যার। মামলাটা চলে কিনা, ও আচ্ছা। মামলা চলে না 4টা কারণে, 7 নাম্বার আদেশের 11 নাম্বার বিধি অনুযায়ী 4টা কারণে মামলাটা কি হতে পারে, বাতিল হতে পারে, মানে মামলাটাই চলতে পারে যদি মামলাটাতে কজ অফ অ্যাকশন না থাকে, তাই না? তারপরে মামলাটাতে যদি তামাদি দ্বারা বাণিজ্য থাকে, মামলাটা যদি কোর্ট ফি সঠিকভাবে না দেওয়া হয়, এই সমস্ত কারণে রক্ষণীয়তা থাকে। এখন ধরেন আপনাকে একটা মোকদ্দমাতে 7 নাম্বার আদেশের 11 নাম্বার বিধি অনুযায়ী আপনার মামলাটা খারিজ প্রত্যাহার করেছেন, রিজেকশন করেছেন, তাহলে এটা একটা ডিগ্রি। আমি বলতে চাচ্ছি যে দেওয়ানি আদালতে আপনি দুইটা জিনিস, দেওয়ানি আদালত থেকে আপনি শুধুমাত্র এই দুইটা জিনিসই পাইতে পারেন। কি দুইটা জিনিস? নাম্বার 1 হলো আপনি তার কাছ থেকে ডিগ্রি পাইতে পারেন অথবা আদেশ পাইতে পারেন, তাই না? এখন তাহলে আপনি দিওয়ানি আদালতের কাছ থেকে দুইটা জিনিস পাচ্ছেন, একটা হচ্ছে আদেশ আর একটা হচ্ছে ডিগ্রি। ডিগ্রি যখন বলবেন, এই ডিগ্রিটাকেই, ডিগ্রির আগে যেটা হয় জাজমেন্ট, তাহলে আপনি বলতে পারবেন ডিগ্রি, জাজমেন্ট এন্ড ডিগ্রি পান, আর একটা হচ্ছে আদেশ পান। জাজমেন্ট এন্ড ডিগ্রি একসাথে বলাটাই শ্রেয়, কারণ অধিকাংশই জাজমেন্ট এন্ড ডিগ্রির কথাই বলে। তো আপনি কি করতে পারেন, জাজমেন্ট এন্ড ডিগ্রি পাইতে পারেন, আর একটাতে পাইতে পারেন আদেশ। বুঝেন কিন্তু কথাগুলো, এর বাইরে কিন্তু আমরা কোনো কিছুই পাই না সিভিল কোড থেকে। আমাদের এই সিভিল কোর্টে এই যে জাজমেন্ট আর ডিগ্রি অথবা ওয়ার্ডার, ক্রিমিনাল কোর্টগুলোতে ওয়ার্ডারের এগেইনস্টে ওয়ার্ডার সবসময়ই হয়, যে কোনো কাজ দিচ্ছে, যে কোনো কাজের জন্য আপনি কোর্টে গেছেন, উনি একটা অর্ডার দিতে পারেন। যে কথা আমি মাঝে মাঝেই বলি, আপনি একটা হাজিরা দিয়েছেন, সেটাও কোর্ট একটা অর্ডার দেয়, যে বাদী পক্ষ হাজির হয়েছে, বিবাদী পক্ষ হাজির হয় নাই, এই জন্য একটা অর্ডার দিতে পারে। অর্থাৎ মামলা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত কোর্ট বিভিন্ন রকম অর্ডার দিতে পারে। আর জাজমেন্ট ডিগ্রিটা হচ্ছে আফটার ফাইনাল হিয়ারিং যখন হয়, উভয় পক্ষে সমস্ত কিছু করার পরে আমাদের একটা মামলাতে সর্বশেষ কি দিচ্ছেন, জাজমেন্ট আর ডিগ্রি দিচ্ছেন। আমাদের ক্রিমিনাল কোর্টগুলোতে দেখা যায় কি, যে যেই আদেশগুলো দিচ্ছেন মামলা চলমান, এই যে মামলা চলছে, এই চলমান সময় যে কোনো ধরনের যদি আদেশ দেয়, তাহলে এই আদেশের বিরুদ্ধে সবসময় রিভিশন হয় আমাদের ক্রিমিনাল প্রসিডিউরে। কিন্তু সিভিল প্রসিডিউরে আমরা দেখছি কি, যে জাজমেন্ট এন্ড ডিগ্রিতে সেখানে আপনি সবসময় আপিল হচ্ছে, তবে অর্ডার গুলোতেও আপিল হচ্ছে। এরকম 25টা, প্রায় 25টা আদেশের কথা বলেছে, যে আদেশগুলোর বিরুদ্ধে আপনার আপিল চলে। তাহলে আমি এতক্ষণ আপনাকে বোঝানোর চেষ্টা করলাম, ইনিয়ে বিনিয়ে যত কথাই বলি, মূল কথা বলার চেষ্টা করলাম, যে আপনি সিভিল কোর্ট থেকে দুইটা জিনিস পান, একটা হচ্ছে ডিগ্রি অর জাজমেন্ট, আর একটা হচ্ছে আদেশ। এই যে যেই দুইটা জিনিস পাইলেন, সেই দুইটা জিনিস সিভিল কোর্ট দিয়েছে। আমাদের অনেক স্পেশাল ল আছে, যে স্পেশাল লতে বলা আছে যে এই কোর্ট যে আদেশ দিবে, সেই আদেশের বিরুদ্ধে আপনার সংক্ষুব্ধ হয়ে আর কিছু করতে পারবেন না, এরকম অনেক আইন আছে। সাসের যদি আমি বলি
যে আপনার অর্থঋণ আইন, অর্থঋণ আইন কোড যেই আদেশ দিবেন সেই আদেশের বিরুদ্ধে আপনি কখনোই আপার কোর্টে যাইতে পারবেন না। আপার কোর্টে যাইতে পারবেন শুধু রিট প্রসিডিউরে, আদেশের বিরুদ্ধে যাইতে পারবেন। আপনি আপিল করতে পারবেন মামলা শেষ হওয়ার পর, রিভিশন হতে পারে সেখান থেকে, কিন্তু আদেশের বিরুদ্ধে আপনি কোনো কিছু করতে পারবেন না। কিন্তু আমাদের সিভিল কোর্টগুলোতে যে কোনো ধরনের আদেশে যদি আপনি সংক্ষুব্ধ হন, তাহলে আপনি সেখানে কি করতে পারছেন, হয় রিভিশন করতে পারছেন অথবা আপিল করতে পারছেন। আপিলের মোট 25টা আদেশ আছে, যে 25টা আদেশের বিরুদ্ধে আপনি আপিল করছেন, আর বাকি সবগুলোতে আপনার রিভিশনে চলে যাচ্ছেন। আমি এই কথাটাই বুঝাতে চাচ্ছি যে সিভিল কোর্টে এই জিনিস যদি আপনি বুঝে ফেলেন, তাহলে আপনার এইগুলো পড়া সহজ হবে। তাহলে আমরা বুঝতে পারলাম যে সিভিল কোর্ট দুইটা জিনিস দেয়, এক ডিগ্রি আর জাজমেন্ট দেয়। এইটাকে একসাথে বলবেন, জাজমেন্ট এন্ড ডিগ্রি, মানে জাজমেন্ট এন্ড ডিগ্রি সবসময় একসাথে হয়, একই ডেটে থাকে। এই দুটো জাজমেন্ট এন্ড ডিগ্রি দেয়, আর একটা দেন অর্ডার। তো এই যে জাজমেন্ট এন্ড ডিগ্রি, এই যে ডিগ্রি 96 নাম্বার সেকশনের একটা প্রশ্ন বারবার আমি বলার চেষ্টা করছি যে প্রত্যেকটি ডিগ্রির বিরুদ্ধে কি আপিল করা যায়, করা গেলে ব্যাখ্যা করুন বা সংশ্লিষ্ট সেকশন আলোচনা করুন। যে কথা বলতে গিয়ে আমরা এত কথা বললাম, আমাদের 96 নাম্বার সেকশন যদি আমরা একটু ব্যাখ্যা বিশ্লেষণ করি, দেখা যাচ্ছে সেখানে দুইটা কথা বলেছে। নাম্বার 1, যে দিওয়ানি কার্যবিধি দ্বারা অথবা অন্য কোনো আইন দ্বারা যদি কোথাও বারিত না থাকে, বারিত করার কথা না বলা থাকে, তাহলে প্রত্যেকটি ডিগ্রির বিরুদ্ধে আপনি আপিল করতে পারবেন। এই কথা বললো 96 নাম্বার সেকশন। আর বাড়িতে কোথায় কোথায় আছে, 4টা জায়গায় আমরা বাড়িতে পাইছি যেখানে আপিল করা যায় না। এর মধ্যে সিপিসিতেই দুটি আছে, একটা হচ্ছে 96 এর 3 আছে, যে কম্প্রোমাইজ ডিগ্রির বিরুদ্ধে আপনি আপিল করতে পারবেন না। আর একটা জায়গায় বলা আছে অল্টারনেটিভ ডিসপিউট রিসলিউশন এডিআর এর, অর্থাৎ 89 এর কোর 12 আছে, যদি কোনো মামলা এডিআর এ যায়, এডিআর এ কখন যায়, আপনি কোনো মামলাতে সমন দেওয়া হয়েছে, আপনি মামলা দায়ের করেছেন, সমন দেওয়া হয়েছে, পক্ষ রিটেন স্টেটমেন্ট দিয়েছে, তখন কোর্ট এডিআর এর জন্য রাখে যে একটা মামলা পরিচালনা করতে গেলে অনেক সময় এবং খরচ খামতি হইতে পারে, নিজেদের মধ্যে আপোষ করে দেওয়া যায় কিনা এইটার একটা ব্যবস্থা রাখে কোর্ট। এইটাকে বলা হয় অল্টারনেটিভ ডিসপিউট রিসলিউশন, অর্থাৎ এডিআর। এই এডিআর বাংলাদেশে দুটো ভাবে হয়, যে কথা আমরা বললাম। অন্যদিকে পড়াতে চলে গেলাম, আবার এডিআর এর দিকে যাচ্ছি। যাই হোক, এই এডিআর এর মাধ্যমে যদি কোনো মোকদ্দমা নিষ্পত্তি হয়ে থাকে, তাহলে 89 এর 12তে বলেছে যদি এডিআর এর মাধ্যমে নিষ্পত্তি হয়, সেখানে আপনি আপিল করতে পারবেন না। এই দুটো জায়গায় তাহলে আমাদের দুয়ারি কার্যবিধিতে আর একটা কথা আমাদের মুফাসসিরুল ভাই বলেছে যে ভাইয়া, তাহলে 23 এর 3-এ যে কি হয়, কি এর নাম, কম্প্রোমাইজ ডিগ্রি হয়, সেখানে তো আপিল চলে না। ওই কথাটাই 96 নাম্বার সেকশনে বলেছে যে কম্প্রোমাইজ ডিগ্রির বিরুদ্ধে আপনি আপিল করতে পারবেন না। সুতরাং 96 নাম্বার সেকশন বললেই 23 এর 3 আলটিমেটলি কভার হয়ে যায়। দ্বিতীয় বিষয় হলো, বলছে যে আরো অন্যান্য আইনে স্পেশাল লতে কোনো কিছু বলা আছে কিনা। সেক্ষেত্রে আমাদের বলা আছে যে স্মল কজেস কোর্ট যদি কোনো ডিগ্রি প্রদান করেন, সেই ডিগ্রির বিরুদ্ধে 25 নাম্বার সেকশনে বলে দিলে আপনি আপিল করতে পারবেন না। আবার আর এক জায়গায় বলে দিল, সেটা হলো আমাদের স্পেসিফিক রিলিফ অ্যাক্ট, অর্থাৎ এসআর অ্যাক্টের 9 নাম্বার সেকশন আপনাদের হয়তো মনে আছে, সেখানে আপনার কি করা যায় না, আপিল করা যায় না। এই সমস্ত কাজ ব্যতীত বাংলাদেশের যত প্রকার ডিগ্রি বা জাজমেন্ট আছে, সবগুলোতেই আপনি আপিল করতে পারবেন। এই কথাটাই আমি বলতে চাচ্ছি। আর একটা হলো আদেশের বিরুদ্ধে আপিল, সেটা হচ্ছে 104 নাম্বার সেকশনে বলা আছে যে আপনি 104 নাম্বার সেকশন অনুযায়ী আপনি কি করতে পারবেন, আদেশ যেগুলো আছে সেগুলোর বিরুদ্ধেও আপনি আপিল করতে পারবেন। আদেশ যেগুলো দেওয়া হয়, সেই আদেশ কোন আদেশগুলোতে সাধারণত আমরা বলি যে দেখবেন 3টা জায়গায় জরিমানার কথা বলা আছে, অর্থাৎ যদি 35-এর একটা জায়গায় আছে, তাই না, যে আপনি কি করেছেন, মিথ্যা তুচ্ছ বিভ্রান্তকর মামলা করলে সেখানে জরিমানার বিধান আছে। এই ধরনের ছাড়া 43-এ মোট 25টা আদেশ আমরা পড়েছিলাম বিভিন্ন ভাবে মনে রাখার জন্য, যখন আমরা এমসিকিউ দিই। এই
সমস্ত জায়গাগুলোতে আমাদের কি হয় আপিল চলে, সেগুলো আমাদেরকে একটু মনে রাখতে হবে। তাহলে আপিল সব বাংলাদেশে দুই ধরনের, একটা হচ্ছে ডিগ্রির বিরুদ্ধে আপিল, আর একটা হচ্ছে আদেশের বিরুদ্ধে আপিল। আমার মনে হয় এই কথাটা বুঝতে পেরেছেন, কোনটা আদেশ আর কোনটা ডিগ্রি সেটাও আমরা কিন্তু প্রথমেই করে নিয়েছি। তাহলে আমার কথা শেষ, যে আপনি কখন আপিল করতে পারেন। এখন আপনাকে বললো, দেখেন এই প্রশ্নতেই আপনাকে বললো যে আপনি কি মনে করেন সকল ডিগ্রির বিরুদ্ধে আপিল করা যায়, যদি করা যায় ব্যাখ্যা করুন। তাহলে আপনি বলে দিতেছেন সকল ডিগ্রির বিরুদ্ধে আপিল করা যায় যদি কোথাও বার না থাকে। তাহলে বার কোথায় কোথায় থাকে সেইটা আপনি বলে দিলেন। আবার আর একটা প্রশ্ন থাকে, আদি ডিগ্রি বা আদেশ হইতে উদ্ভব আপিলের বিধানগুলো আলোচনা করুন। আপনাকে যদি এরকম কথা বলে দেয় যে আদি ডিগ্রি বা আদেশের বিরুদ্ধে হইতে আপিল যে উদ্ভব হয় সেটা আলোচনা করুন, এই কথাও যদি বলে, তাহলে আপনাকে ওই প্রথমে আদি ডিগ্রি যে কথা বললাম 96 নাম্বার সেকশনে 3টা বিষয় উল্লেখ আছে, যে আদি প্রয়োগকারী কোন আদালতের প্রত্যেকটি, কোথাও যদি বার না থাকে প্রত্যেকটি ডিগ্রির বিরুদ্ধে আপিল করতে পারবেন। 96 এর 2 বলা আছে একতরফাতেও, একতরফা যে ডিগ্রি আছে সেখানেও আপনি আপিল করতে পারবেন। তবে 96 এর বলেছে আপনি সম্মতি সূচক যে ডিগ্রি হয় সেক্ষেত্রে আপনি আপিল করতে পারবেন না। এইটা হলো 96 নাম্বার সেকশন, যেটাকে আদি ডিগ্রির কথা বলছে। এইটাকেই আদি বলে, এইটাকেই ডিগ্রি বা জাজমেন্টের বিরুদ্ধে আপিল বলে। এইটাকেই আবার অরিজিনাল ডিগ্রির বিরুদ্ধে আপিল বলে। যে কথা যেভাবেই বলুক না কেন আপনি সেইভাবেই প্রশ্নটাকে গেইন করবেন এবং সেইভাবেই দেখবেন। মূল কথা হচ্ছে আপনার 96 নাম্বার সেকশন। আবার যে কথা বললাম যে আদেশ থেকে উদ্ভব আপিলের বিধান সম্পর্কে আলোচনা করুন, এরকম প্রশ্ন করতে পারে। তাহলে প্রশ্ন হলো কি, আদি ডিগ্রি বা আদেশের বিরুদ্ধে উদ্ভব আপিল সম্পর্কিত বিধান আলোচনা করুন। এখন আমরা অলরেডি ডিগ্রির কথা বললাম, এখন আদেশ থেকে যে উদ্ভাবিত ডিগ্রি হয় সেক্ষেত্রে আমাদেরকে বলতে হচ্ছে 104 নাম্বার সেকশন এবং 43 নাম্বার আদেশ। সেই 104 নাম্বার সেকশন এবং 43 নাম্বার যে আদেশ আছে সেখানে আদেশের বিরুদ্ধে আপিলের কথা উল্লেখ করা আছে। 104 নাম্বার সেকশন যদি আমরা একটু দেখার চেষ্টা করি, 104 নাম্বার সেকশনে বলছে এই আদেশের বিরুদ্ধে আপিল চলে কোনগুলো, 35-এর ক ক্ষতিপূরণের খরচ অর্থাৎ কম্পেনসেশনারি কস্ট আদেশের বিরুদ্ধে আপিল করা যায়। আবার 96 নাম্বার সেকশনে ক্ষতিপূরণের আদেশের বিরুদ্ধে আপিল করা যায়, যে কথা আমরা বলছি। এবং ডিগ্রি জারির গ্রেফতার কিংবা দেওয়ানি কারাগারে আটক যদি রাখে, কখন ওই যে অ্যারেস্ট বিফোর জাজমেন্ট। এবং একই সাথে আমরা যখন দেখি যে দেওয়ানি কার্যবিধিতে নিষেধাজ্ঞা করা হয়েছে, অস্থায়ী নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, সেটা অমান্য করেছে, অর্থাৎ 39 নাম্বার আদেশের 2-3 বিধিতে দেখা যাচ্ছে যে আপনি কি করেছেন, অস্থায়ী নিষেধাজ্ঞা কোর্টের কাছ থেকে চেয়েছেন, অস্থায়ী নিষেধাজ্ঞা কোর্ট দিয়েছে কিন্তু সেটা অমান্য করেছে, সেক্ষেত্রেও কিন্তু কোর্ট কি করে, গ্রেফতারি পরোয়ানা ইস্যু করে। তো আমাদের 104 নাম্বার সেকশনে এই 3টে কথা বললো, 35-এর ক, 95 এবং ডিগ্রি হইতে কোনো গ্রেফতারি পরোয়ানা অর্থাৎ ডিগ্রি জারিতে কোনো যদি গ্রেফতারি পরোয়ানা বা দিওয়ানি কারাগারে আটক রাখা হয়, এই ক্ষেত্রে এই বিধানের এগেইনস্টে আপনি কি করবেন, এই আদেশের বিরুদ্ধে আপনি আপিল করতে পারবেন। এই কথাটা বলা আছে 104 নাম্বার সেকশন। তাহলে 103 নাম্বার সেকশন এবং 104 নাম্বার সেকশন আমাদের কাছে পরিষ্কার। তার সাথে 43 নাম্বার আদেশ আছে, যে আদেশগুলো থেকে আমাদের কি হয়, আপিল উদ্ভব হয়। যেমন আমরা 25টা আদেশের কথা এখানে উল্লেখ আছে, যেমন 7 নাম্বার আদেশ 10 নাম্বার বিধিতে আর্জি ফেরতের যে আদেশটা অর্থাৎ ক্লেইম রিটার্ন, 7 নাম্বার আদেশের 10 নাম্বার বিধিতে, সেটাও সেই যে আদেশ, সেই আদেশের বিরুদ্ধে আপনি আপিল করতে পারবেন। 7-এর 10, 8-এর 10, 9-এর 9, 9-এর 13, 10-এর 4, এরকম করে মোট 25টা আছে। তার মধ্যে আপনি কমপক্ষে 10টা 12টা মুখস্থ করে রাখলেন এবং আপনি উদাহরণগুলো দিয়ে দিলেন, আপনার অ্যান্সার কারেক্ট। তো এই যে 96 নাম্বার সেকশন এবং 104 নাম্বার সেকশন এবং প্রশ্নগুলো কিভাবে হচ্ছে সেই সেকশনের কথা আমরা একটু আলোচনা করার চেষ্টা করলাম। একই সাথে আমাদের একটা প্রশ্ন এখান থেকে প্রশ্ন না করে প্রশ্নটাকে একটু ঘুরে কাছে আপনাকে জিজ্ঞাসা করা বা আপনাকে যাচাই বাছাই করার জন্য বলতে পারে যে প্রশ্নটা আপনার জানা, তারপরেও আপনাকে একটু
জানা থাকা উচিত সেটা হচ্ছে আপিল আপিল গ্রহণের ক্ষেত্রে জেলা জজের আর্থিক এখতিয়ার আলোচনা করুন। এটা বিজিএসসির একটা প্রশ্ন যে আপিল গ্রহণের ক্ষেত্রে জেলা জজ কি কি এখতিয়ার পালন করতে পারে আপনি একটু জানান। আমাদের সিভিল কোর্টস অ্যাক্টে 20 এবং 21 নাম্বার ধারাতে এই আপিল এখতিয়ারের কথা বলা হচ্ছে। সেই আপিল এখতিয়ারের কথা বলতে গিয়ে বলেছে জেলা জজের নিকট মূল মামলা থেকে যদি 5 কোটি টাকা পর্যন্ত আপনি আপিল শুনবেন জেলা জজ, এবং অন্যান্য ক্ষেত্রে অর্থাৎ 5 কোটি টাকার অধিক হইলেই আপনাকে হাইকোর্ট ডিভিশনে কি করতে হবে, আপিল করতে হবে। ছোট্ট একটা প্রশ্ন কিন্তু আমাদের যদি জানা থাকে, হঠাৎ করে একটা প্রশ্ন আসলো, সেই প্রশ্নটাতে আমাদের সামান্য একটু কথা যে 5 কোটি টাকা পর্যন্ত জেলা জজ এবং 5 কোটি টাকার ঊর্ধ্বে হলে হাইকোর্ট ডিভিশনে আপিল করতে হবে, সেটা কোথায় আছে? সিভিল কোর্টস অ্যাক্টে আছে, সেই কথাগুলো আছে 20 এবং 21 নাম্বার সেকশনে। এটা অ্যামেন্ডমেন্ট করা হয়েছে 2021 সালে, অ্যামেন্ডমেন্ট হয়েছে। সেই অ্যামেন্ডমেন্ট অনুযায়ী আমাদের 5 কোটি টাকা পর্যন্ত করেছে। সো আমাদের এতটুকু শব্দগুলো সবসময় যারা আমাদের কেবল পার্সোনালি জানা দরকার, বা আমরা কোর্ট কাছারিতে যখন জানবো সেটা জানা দরকার। হঠাৎ একটা প্রশ্ন দেখেন, হুবহু প্রশ্ন কামক না পড়লেও আপনি যখন এই আপিল সংক্রান্ত কোনো কথাতে যখন এই ধরনের কথা লিখবেন, আপিল রিলেটেড, অনেক সময় দেখবেন হুবহু প্রশ্ন আপনি লিখতে পারছেন না, কিন্তু আপিল সংক্রান্ত অনেক কথা আপনার মনে আছে। তো মূল কথা লিখে অন্তত পক্ষে এখান থেকে সেখান থেকে নিয়েও একটা কিছু আপনি জোড়ায় দিতে পারেন এবং সেটা ভুল হবে না। দ্যাটস ওয়াই আমি বলি যে আপনাকে ফুল অ্যান্সার করে আসতে হবে, এবং এই অ্যান্সার করতে যে আপনাকে বিভিন্ন শব্দ ভান্ডার আপনার মধ্যে থাকতে হবে। এই শব্দ ভান্ডারের মধ্যে এই একটা জিনিস যে আপনি কখন কিভাবে কি করবেন, সেই শব্দ ভান্ডারের মধ্যে আপনাকে এই বিষয়গুলোকে জানতে হবে। যাই হোক, আমাদের আর একটা হলো যেই প্রশ্নটা করে এখান থেকে যে কথা আমরা বলছি যে বারবার যে প্রশ্নগুলো করছে এগুলোতে সবগুলোই বিজিএসসি থেকে আপিল সংক্রান্ত প্রশ্ন করছে, কিন্তু বিজিএসসি থেকেই প্রশ্ন আমাদের বারবার এখন ওইগুলো নিয়ে কাটছাট করে বিভিন্ন ভাবে প্রশ্ন আপনাকে দিয়ে দেয়। সো এই প্রশ্নগুলো যেহেতু আপনাকে দিয়ে দেয়, দ্যাটস ওয়াই আপনাকে একটু সচেতন হয়ে আমাদের এই জিনিসগুলোকে পড়তে হবে। আমাদের আর একটা বিষয়, গুরুত্বপূর্ণ একটা বিষয় পড়তে হচ্ছে, সেটা হলো আমাদের আপিল আদালতের, যেমন আপনাকে একটা প্রশ্ন করতে পারে, আমরা বারবার এই প্রশ্নটাতে চলে যাই, সেটা হচ্ছে আপিল আদালত যে সমস্ত ক্ষমতা ইউজ করতে পারে 107 নাম্বার সেকশন খুব গুরুত্বপূর্ণ। একই সাথে এটা বলতে পারে একটি আপিল আদালত কখন কিভাবে অতিরিক্ত সাক্ষী গ্রহণ করতে পারে। অর্থাৎ আপিল আদালতের যদি ক্ষমতা পড়ে ফেলেন তাহলে কিন্তু আপনি এই প্রশ্নের উত্তর দিতে পারছেন যে একটা আপিল আদালত কখন কিভাবে অতিরিক্ত সাক্ষী গ্রহণ করতে পারে। অর্থাৎ আপিল আদালতের একটি ক্ষমতা হচ্ছে আপনাকে কোনো অতিরিক্ত সাক্ষী গ্রহণ এবং অনুরূপ সাক্ষী গ্রহণকে সাক্ষীকে আপনি তলব করতে পারেন। তাহলে প্রশ্নের উত্তর কিন্তু সেম, তাই না? কিন্তু আপনাকে একই প্রশ্নের মধ্যে একটা জায়গা থেকে একটু দিয়ে দিতে পারে। তো সেই ক্ষেত্রে আমরা যদি বলি আপিল আদালতের যে ক্ষমতা, সেই ক্ষমতাটাকে যদি আমরা দেখার চেষ্টা করি, আপনাকে পড়তে হবে 107 নাম্বার সেকশন। এই 107 নাম্বার সেকশনে আমাদের আপিল নিয়ে আদেশ আছে, একেবারে 41 নাম্বার এবং 43 নাম্বার আদেশ আছে। 43 নাম্বার আদেশটা আপনি পারবেন, 41 নাম্বার আদেশ বিশাল আছে, সেখানে আমরা আলোচনা করবো। তার আগে আপিল আদালতের কি কি ক্ষমতা ইউজ করতে পারে, কোথায় কোথায় থেকে প্রশ্ন হচ্ছে, সবকিছু তো আর মনে রাখা সম্ভব না, আমাদের যতটুকু সম্ভব ততটুকুই আমরা করবো। সেক্ষেত্রে বলেছে আপিল আদালতের যে ক্ষমতা ইউজ করতে পারে মোট এই যে 107 নাম্বার সেকশনে মোট 4টা ক্ষমতার কথা আমাদের কাছে বলে দিয়েছে যে আপিল আদালত এই 4টা কাজ করতে পারে। কি কি কাজ করতে পারে? কোন মোকদ্দমা চূড়ান্ত ভাবে নিষ্পত্তি করে দিতে পারে, নিজেই শুনবে, শোনার পরে সে একটা মামলা চূড়ান্ত ভাবে নিষ্পত্তি করে দিতে পারে। আবার কোন মোকদ্দমাকে কি করতে পারে, সে পুনরায় প্রেরণ করতে পারে, এটাকে বলা হয় রিমান্ড। আপনাকে প্রিলিতে দেখবেন বিভিন্ন সময় এই প্রশ্নটা আসে যে কখন সিভিল আদালত রিমান্ডে পাঠাতে, মোকদ্দমা রিমান্ডে পাঠাতে পারে। এখন রিমান্ডের শব্দটা শুনলে আমাদের মাথা গরম হয়ে যায় যে রিমান্ড তো পিটিএনের জিনিস, পিটিএনের জিনিস আমার সিভিল মামলাতে কেন হবে? তো ওই পিটিএনের জিনিসটা, এই রিমান্ড শব্দের অর্থ হচ্ছে কোন মামলাতে পুনরায় বিচারের জন্য পাঠাইতে পারে। নাম্বার 3, নাম্বার 3 হচ্ছে বিচার্য বিষয় গঠন এবং সেগুলো বিচারের জন্য আবার প্রেরণ করতে পারে।
কোন বিচার্য বিষয় গঠন করার জন্য হয়েছে, বা সেগুলো বিচার্য বিষয় সঠিকভাবে গঠন করা হয় নাই, নতুন করে বিচার্য বিষয় গঠন করতে পারে এবং সেটা প্রেরণ করতে পারে। এই যে লাস্ট কথাটা, যেটা অতিরিক্ত সাক্ষ্য গ্রহণ এবং অনুরূপ সাক্ষ্য গ্রহণের জন্য নির্দেশ দান করতে পারে, এই চারটা কাজ করছে কে? এই চারটা কাজ করছে আপিল আদালত। এই চারটা কাজই আপিল আদালতের ক্ষমতা। তাহলে আপিল আদালতের ক্ষমতার কথা 107 নাম্বার সেকশনের 1 উপবিধিতে এই ক খ গ ঘতে আছে। এছাড়াও আমাদের একটা কথা বলা আছে, সেটা হচ্ছে আদি এখতিয়ার সম্পূর্ণ আদালতের তথা কর্মকর্তার ব্যাপারে ব্যাপক ক্ষমতা প্রদত্ত কর্তব্য আরোপিত হয়ে থাকে এবং শর্তগুলি আপিল আদালত উক্ত ক্ষমতা প্রয়োগের কর্তব্য বাট্টারে। যে কথা আমরা বলছি, মূল কথা এবং সহজ কথা হচ্ছে, মানে আদি এখতিয়ার সম্পূর্ণ আদালত যেই সমস্ত ক্ষমতা ইউজ করতে পারত, অর্থাৎ দেওয়ানি আদালতের দায়েরকৃত কোনো মোকদ্দমা বিচারিক আদালত যেটা আছে, বিচারিক আদালত যেই সকল ক্ষমতা ন্যায় ইউজ করতে পারত, বিচারিক আদালতের ন্যায় আপিল আদালত একই ক্ষমতা থাকবে এবং বিচার আদালতের যেরূপ দায়িত্ব থাকে আপিল আদালতের ঠিক একই রকম দায়িত্ব থাকবে। তাহলে 107 নাম্বার সেকশনকে আমরা দুইটা ভাগে বিভক্ত করছি। 107-এর 1-এ বলছি যে আপিল আদালত চারটা কাজ করতে পারে, আর 107-এর 2-এ বলছি যে এছাড়াও বিচারিক আদালত যে এই সমস্ত কাজ করতে পারে, ওই উপরের চারটা ছাড়াও বিচারিক আদালত যেই সমস্ত কাজ করতে পারে সেগুলো আপিল আদালত করতে পারে। কোন চারটা কাজের কথা আমরা বললাম? সেই চারটা কাজের কথা হচ্ছে, কোন মোকদ্দমা চূড়ান্ত ভাবে নিষ্পত্তি করা। আচ্ছা একটু দাঁড়াও, আমি শেষ পয়েন্ট আলোচনা করব। 107-এ তাহলে কি হচ্ছে? দুটা বিষয় উল্লেখ থাকতে হচ্ছে। ব্যাপার 107-এ হলো ক খ ঘতে আমরা পাইলাম মোকদ্দমা চূড়ান্ত ভাবে নিষ্পত্তি করতে পারে, মোকদ্দমা নতুন করে পুনরায় আবার প্রেরণ করতে পারে, বিচার্য বিষয় গঠন করতে পারে এবং সেই বিচার্য বিষয় কি করতে পারে? বিচার্য বিষয় গঠন করে সেই বিচার্য বিষয় অনুযায়ী কিন্তু বিচার করার জন্য বলতে পারে। একই সাথে অতিরিক্ত সাক্ষী গ্রহণ এবং অনুরূপ সাক্ষী গ্রহণের জন্য তলব করতে পারে। যেই প্রশ্নটা আমরা বলছি যে আপনার একটি আপিল আদালত কখন কিভাবে অতিরিক্ত সাক্ষী হিসেবে গ্রহণ করার জন্য বলতে পারে, তাহলে আপনাকে প্রশ্ন কিন্তু আমি অ্যান্সার বলে দিচ্ছি। সেই ক্ষেত্রে বলছে দ্য কোড অফ সিভিল প্রসিডিউর 107 নাম্বার ধারা অনুযায়ী আপিল আদালতের যে ক্ষমতা আছে সেই ক্ষমতার 107-এর 1-এর ঘতে বলা আছে যে অতিরিক্ত সাক্ষী গ্রহণ করতে পারবে বা গ্রহণ করার জন্য নির্দেশ দিয়ে দিতে পারবে, তাই না? সেক্ষেত্রে আমাদের আপিল আদালতের অনুমতি প্রদান করলেই সেই আদালত কি করবে? সাক্ষীদেরকে তলব করবে এবং সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ করবে, রায় প্রদানের সুবিধার্থে অন্যান্য গুরুত্বপূর্ণ যে সমস্ত দলিল উপস্থাপন করার প্রয়োজন সেগুলো সকল শুনে উনি রায় প্রদান করবেন। তাহলে এই কথার মধ্যে কিন্তু ওই কথা রয়ে গেছে। যে কথা আমরা বলি যে 41 নাম্বার আদেশের যে কথা বললাম যে পুনরায় রিমান্ড পাঠাতে পারে, সেটার বিষয়ে আরো স্পেসিফিকলি একটা কথা বলা আছে, সেটা হলো 41 নাম্বার আদেশের 23 নাম্বার বিধিতে আমরা তো এমনি জানতে পারলাম যে কোন মোকদ্দমাতে রিমান্ডে পাঠাতে পারে, নিম্ন আদালতে রিমান্ডে পাঠাতে পারে। সেটা কিসের জন্য? এইটার জন্য আবার আদেশ 41 নাম্বার আদেশের 23 নাম্বার বিধিতে স্পেসিফিকলি কিছু কথাবার্তা বলে দিয়েছে। সেই স্পেসিফিক কথাবার্তা কি? সেটা হচ্ছে এই যে 107 অনুযায়ী 23-এর আপনার 41 নাম্বার আদেশে 23 নাম্বার বিধিতে মোকদ্দমা নতুন করে নিষ্পত্তি করার জন্য মোকদ্দমাটা ফেরত পাঠাতে পারে। এই ফেরত পাঠালে কি করবেন? নিম্নোক্ত শর্তাবলী পূরণ করে আপিল আদালত 23 বিধির অধীনে অর্থাৎ 41 নাম্বার আদেশের 23 বিধির অধীনে মোকদ্দমা আদালতে প্রেরণ করতে পারে। ওই যে কথাটা আমরা আগে থেকেই বলেছি, বিচারিক আদালত মোকদ্দমাটা সম্পূর্ণরূপে নিষ্পত্তি করার জন্য, বিচারিক আদালতের প্রাথমিক প্রশ্ন নিষ্পত্তি করার জন্য আপিল এখতিয়ার অর্থাৎ আপিল আদালত বিচারিক আদালতের ডিগ্রি বাতিল করে নতুন করে সাক্ষী গ্রহণ করার জন্য, যদি মোকদ্দমার আরো ঘটনা থাকে সেই ঘটনাগুলোকে আবার শোনা এবং মোকদ্দমাটা পুনরুপ্রেরণ না করে সেক্ষেত্রে মোকদ্দমায় পুনঃপ্রেরণ করার জন্য বলতে পারে। এই যে কথাগুলো আমরা বলছি সেটা হচ্ছে 41 নাম্বার আদেশে 23 নাম্বার বিধিতে মূল কথা ওইটাই। কিসের জন্য আপনার আবার নতুন করে পাঠায়? মোকদ্দমাটা বিচার করার জন্য, নিষ্পত্তি করার জন্য, আবার সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ করার জন্য, তাই না? এগুলো করার জন্যই তো পাঠায়। আর একটা প্রশ্ন আসে
এখান থেকেই একটা প্রশ্ন আসে, সেই প্রশ্ন হলো যে আমরা যেহেতু 43 নাম্বার আদেশের সাথে একই সাথে কথা বলছি, সেক্ষেত্রে আর একটা প্রশ্ন আসে আপিল থেকে, এবং এই প্রশ্নটা খুব সহজ সরল প্রশ্ন এবং কিন্তু আবার মাঝে মাঝে আসেও। সেটা হচ্ছে কিভাবে জেলা জজে আপিল দায়ের করবেন। তাহলে একটা আপিল আপনাকে ফরম্যাট জানতে হবে। মনে রাখেন আমাদের দুইটা কথা কিন্তু অলরেডি হয়ে গেছে। কোন কোন ফরম্যাট? একটা হচ্ছে আমাদের বার কাউন্সিলে একটা লিখিত দিতে হবে। আপনি কোনো অ্যাডভোকেটের বিরুদ্ধে আপনি একটা লিখিত অভিযোগ দিবেন, সেটা একটা ফরম্যাট লাগবে। আর এই যে আজকে আর একটা জিনিস বলছি, কিভাবে জেলা জজ আদালতে আপনি আপিল দায়ের করবেন। তাহলে প্রথম প্রশ্ন হচ্ছে জেলা জজে কিভাবে আপিল দায়ের করবেন, এই আপিলের একটা ফরম্যাট লাগবে। এবং মেমোরেন্ডাম অফ আপিলের আবশ্যকীয় উপাদানগুলো কি 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 আপনার এই আপিলের সাথে লাগবে, এর সাথে কোন কোন দলিল সংযুক্ত করতে হবে, আপিল আপিলের অধীনে ডিগ্রি কার্যকর সক্রিয়ভাবে কি স্থগিত হয়ে যায়, আলোচনা করুন। এই প্রশ্নটা বিজিএসসিতে এসেছে বিভিন্নবার, শুধু একবার না বিভিন্নবার বিজিএসসিতে এই প্রশ্নটা এসেছে এবং খুব শক্তিশালী প্রশ্ন এটা। আপনি জেলা জজে কিভাবে আপিল দায়ের করবেন, মানে আপিল আপনাকে একটা দায়ের করার সুন্দরভাবে একটা আপিল সম্পর্কে আপনাকে ভালো স্পষ্ট ধারণা থাকতে হবে যে আপিল কিভাবে দায়ের করতে হয়, আপিলে কি কি লিখতে হয়, সেগুলো আপনাকে একটা ধারণা থাকতে হবে। এরপরে বললো যে আপনি এই আপিল যে, আমরা তো জানি সিভিল আপিল সবসময় মেমোরেন্ডাম অফ আপিল হিসেবে দেওয়া হয়, অর্থাৎ স্মারকলিপি আকারে দিতে হয়, তাই না? স্মারকলিপি আকারে দিতে হয়। এই স্মারকলিপি আকারে যে আপিলটা দিবেন, সেটার সাথে আপনাকে কি কি জমা দিতে হবে, সেটা আমাদের 41 নাম্বার আদেশে আমরা দেখব 1 এবং 2 নাম্বার বিধিতে আমরা স্পষ্ট বিষয়গুলো পাবো। তো আমরা একটা জেলা জজে যখন আপিল করব, স্মারকলিপি আকারে দেব, রায় ঘোষণা করার 30 দিনের মধ্যে কিন্তু আমাদের আপিল করতে হবে। তো একটা আপিলের সাথে কি কি দিতে হবে, 41 নাম্বার আদেশের 1 এবং 2 বিধিতে বলা আছে প্রত্যেকটি আপিল মেমোরেন্ডাম অফ আপিল আকারে দায়ের করতে হবে। তাহলে কি করতে হবে? মেমো অফ আপিল আকারে দায়ের করতে হবে। সেখানে কি কি নিবেন থাকে আমরা আগেও জানি। প্রথম কথা হচ্ছে আপিল স্মারকলিপি আকারে দাখিল করতে হবে এবং এই স্মারকলিপিতে হয় আপিলকারী অথবা তার উকিল দ্বারা স্বাক্ষরিত হতে হবে, তাই না? এটা কিন্তু বাধ্যতামূলক, আমরা তো জানি। দ্বিতীয় বিষয় হচ্ছে আপিল স্মারকলিপি যেই ডিগ্রির বিরুদ্ধে আপনি আপিল করছেন সেই ডিগ্রির সার্টিফাইড কপি লাগবে, আপনাকে সাথে দিতে হবে। এবং আপনার আপিল স্মারকলিপির সাথে একটা ওকালতনামা দিতে হবে এবং যে আপিল যে ডিগ্রি হতে আপিল হয়েছে সেটার কারণগুলো, কি কারণে আপনি আপিল করবেন সেটার কারণগুলো, হেতুবাদ যেটাকে বলা হয়, আপনি কারণগুলো সংক্ষিপ্ত আকারে স্পষ্টভাবে লিখতে হবে। খুবই শক্তিশালী প্রশ্ন এটা, যে আপিল কিভাবে দায়ের করবেন। একটা আপিল মেমো, একটা ঘটনা দিয়ে দিল আপনাকে, বললো যে আপিল মেমো জেলা ও দায়রা জজে আপনি একটা আপিল মেমো আকারে লেখুন, এরকম একটা প্রশ্ন আপনাকে দিয়ে দিল। তাহলে আপিল একটা প্রশ্ন আপনার হয়ে গেল। আপিলের কি কি এলিমেন্ট থাকে সেটা আপনাকে চাইবে। তাহলে আপিলের এলিমেন্ট আপনি 41 নাম্বার আদেশের 1 এবং 2 বিধিতে আপনি বুঝতে পারলেন যে 41 এবং 1 এবং 2 তে বলেছেন যে আপিলকারী বা আপিল উকিল কর্তৃক সিগনেচার করতে হবে, স্মারকলিপি আকারে দিতে হবে। সেখানে সবগুলো আপনাকে ঘটনাগুলোকে কি কি কিভাবে বলতে হবে, যেটার বিরুদ্ধে আপনি আপিল করেছেন সেটার কারণ সমূহ, আপত্তি সমূহ আপনার ধারাবাহিক ভাবে ব্যাখ্যা করে বলতে হবে। যেই ডিগ্রি বা আদেশের বিরুদ্ধে দিবেন সেটা কি লাগবে, সার্টিফাইড কপি লাগবে। আর যেই সমস্ত দলিল সংযুক্ত করবেন, দলিল দুইটা, নাম্বার 1 ওকালতনামা, অর্থাৎ পাওয়ার দিতে হবে, ওকালতনামা দিতে হবে। নাম্বার 2 যেই ডিগ্রি বা আদেশের বিরুদ্ধে আপনি আপিল করছেন সেই ডিগ্রির রায়ের কপি, সার্টিফাইড কপি দিতে হবে। এই দুইটা দলিল মাত্র দিয়ে আপনাকে আপিল করতে হবে। তাহলে আপিল সম্পর্কে আমাদের যাবতীয় বিষয়গুলোকে স্পষ্ট হচ্ছে। তৃতীয় বিষয় হচ্ছে, একটা বিষয় মাঝে মাঝে প্রশ্ন হচ্ছে যে আপনি আপিলের অধীনে যে ডিগ্রিটা দেওয়া হয়েছিল, আপিল করার সাথে সাথে ডিগ্রিটাকে স্বয়ংক্রিয়ভাবে স্থগিত হয়ে যায় কিনা। খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। সেটা হচ্ছে 43 নাম্বার 41 নাম্বার আদেশের 5 নাম্বার বিধিতে এই কথাটা পাবেন যে যদি আপিল যেই কোর্টে ডিগ্রি, যেই কোর্ট ডিগ্রি দিয়েছে সেই কোর্টে, দুইটা কোর্ট কিন্তু আপনার ডিগ্রিটাকে স্থগিত করতে পারে। কয়টা কোর্ট স্থগিত করতে পারে? মোট 2টা কোর্ট স্থগিত করতে পারে। এই 2টা কোর্ট কোন 2টা কোর্ট? একটা হচ্ছে ট্রায়াল কোর্ট, যিনি ডিগ্রিটা দিয়েছেন, অর্থাৎ যেই কোর্ট বিচারিক আদালত যিনি ডিগ্রিটা দিয়েছেন
তার কাছে গিয়েই আপনি যে ডিগ্রিটা দিয়েছেন সেই ডিগ্রিটা 1 মাস 2 মাস 15 দিন স্থগিত রাখার জন্য আপনি বলতে পারবেন। যদি উনি স্থগিত না রাখে তাহলে অটোমেটিকলি কখনো স্থগিত হয় না। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে ৪৩ নাম্বার আদেশের ৫ নাম্বার বিধি। একইভাবে ৫ এর ১ এ বলেছে যে আপনি ট্রায়াল কোর্টে বা বিচারিক আদালতে আপনি পাইলেন না। আপনি তখন চলে যান হচ্ছে আপিল আদালতে। আপিল আদালতে আপিলটা দায়ের করেন এবং একই সাথে আরেকটা পিয়ার দেন যে নিম্ন আদালত যে জাজমেন্টটা দিয়েছে সেই জাজমেন্টটা যেন স্থগিত হয়, অর্থাৎ জাজমেন্ট আর ডিগ্রিটার আদেশটা যেন স্থগিত হয়। এই কথাটা আপনাকে বলে অর্ডারটা নিতে হবে। যদি আপনি অর্ডারটা না নেন তাহলে কিন্তু স্বয়ংক্রিয়ভাবে স্থগিত হয় না। বুঝতে পেরেছেন? কখনো স্বয়ংক্রিয় আপনি আপিল করেছেন এই জন্য ডিগ্রিটা স্থগিত হয়ে যাবে, নিম্ন আদালত যেই ডিগ্রিটা দিয়েছে সেটা স্থগিত হয়ে যাবে এরকম কিন্তু না। তবে ক্লিয়ার, মেসেজটা কি ক্লিয়ার হলো? জি স্যার। জি স্যার। আপনাকে আপনাকে যে কাগজগুলো যদি বলতে বলে যে আপনি কি কি কাগজ দিবেন আপিলের সাথে, তাহলে দুইটা ডকুমেন্ট, দুইটা দলিল দিবেন। নাম্বার 1 ওকালতনামা দিবেন। নাম্বার 2 দিবেন হচ্ছে যেই ডিগ্রি বা আদেশের বিরুদ্ধে আপনি আপিল করছেন সেটার সার্টিফাইড। এই দুইটা দলিল আপনাকে দিবেন। আর মেমোরেন্ডাম অফ আপিলের উপাদানগুলো কি তখন যেখানে বলতে তখন 5টা বা 6টা বা 4টা দিয়ে যতগুলো পারেন দিবেন, সেগুলো তো দিলেন। আর লাস্টে যে কথা বললাম যে স্বয়ংক্রিয়ভাবে কোনো ডিগ্রি স্থগিত হয় কিনা, মানে এই কথাটার অর্থ কি বুঝতে পারছেন আপনারা নাকি খালি আমি বলছি? না স্যার, আপনি তো পড়াইছিলেন স্যার এটা। যেহেতু স্যার আমরা ডিগ্রি দিতে আপিল, যেহেতু স্যার আপিল করলে ডিগ্রিটা স্থগিত হবে না, ডিগ্রিটা জি জি স্থগিত করার জন্য একটা আবেদন। এক্স্যাক্টলি। যেমন হচ্ছে ধরেন কথার কথা দখল উদ্ধারের একটা মোকদ্দমা করেছেন, বাদী পক্ষ সেই মোকদ্দমায় জিতেছে, দখল পুনরুদ্ধারের একটা মোকদ্দমা, এবং কোর্ট অর্ডার দিল যে দখলটাকে উচ্ছেদ করা হোক। কোর্ট অর্ডারও দিয়ে দিল। এখন কোর্টের অর্ডার পেয়েছেন, বাদী পক্ষ দৌড়ায় গেছে, এক্সিকিউশন কেস ছাড়াই উনি তো বৈধ, কোর্টের আদেশ আছে, আদেশ নিয়ে থানাতে গেছে, চেয়ারম্যানের কাছে গেছে, সবার কাছে যে বলছে গ্রামে মানে দিচ্ছে যে আবার এই যে আদেশ ডিগ্রি আছে, ওনাকে কি করছে দখল পুনরুদ্ধার যারা বেদখল করেছিল তাদেরকে উঠায় দিচ্ছে। এটা কিন্তু চলমান রইল। অথবা যদি আপনি এইভাবে কল্পনা করেন যে ধরেন একটা দলিল সংশোধনের মামলা করেছেন, কোর্ট দলিল সংশোধনের জন্য অর্ডার দিয়ে দিয়েছে, রায় দিয়েছে আপনার পক্ষে, তাহলে দলিলটা সংশোধনের জন্য আদেশ কাকে দিবে? আপনাকে কিন্তু দিবে না, সাব রেজিস্ট্রারকে দিবে, তাই না? সাব রেজিস্ট্রার অথবা জেলা রেজিস্ট্রার। যদি দলিলটা রিসেন্টলি হয় তাহলে সাব রেজিস্ট্রারকে দিবে, কপিতে সিসিতে রাখবে হচ্ছে জেলা রেজিস্ট্রার। আর যদি দলিলটা পুরাতন হয় তাহলে সরাসরি জেলা রেজিস্ট্রারকেই নির্দেশ দিবে যে দলিল সংশোধন করে একটা কপি আমাকে দেওয়ার জন্য একটা আদেশ দিয়ে দিবে। এখন কথা হলো এই যে কোর্ট একটা আদেশ দিয়েছে দলিল সংশোধনের আদেশ, এখন আপনি কি করলেন, ভাবলেন যে আমি তো আপিল করবোই, তাহলে দলিল সংশোধন অটোমেটিকলি দলিল সংশোধনের যে আদেশটা স্থগিত হবে না। আসলে এরকম ভাবে স্থগিত হয় না। যেই কোর্টটা আদেশ দিবে সেই কোর্টের কাছে যাবে, স্যার আমি আপিল করব। যেমন 426 নম্বর সেকশনে আমাদের মনে আছে কি আপিল শর্তে বেল, মানে আপিল করবো এই জন্য আমাকে 1 বছরের নিচে হলে আপিল দেন, তাই না? এখানে ঠিক এই একই কথা যে স্যার আমি আপিল করব, অন্তত পক্ষে আপনি যে ডিগ্রিটা দিয়েছেন সেটি 1 মাসের জন্য বা 15 দিনের জন্য স্থগিত রাখেন। তাহলে উনি একটা স্থগিত নিজেই স্থগিতের আদেশ দিয়ে দিতে পারে। অথবা আপনি কি করেছেন যে আপনার রাগ করলেন যে এই জজ সাহেবই আমার বিরুদ্ধে ডিগ্রি দিয়েছে, তাহলে আমি এর কাছেই আর যাবো না, আমি রায় এবং রায় আদেশের নকল তুলে আপনি হায়ার কোর্টে যখন আপিল করছেন তখন যে বললেন যে স্যার নিম্ন আদালত যে রায়টা দিয়েছে দলিল সংশোধনের, আপনি একটা কাজ করেন, আপনি একটা আদেশ দিয়ে দেন সাব রেজিস্ট্রারকে এবং রেজিস্ট্রারকে, যেন এই আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত দলিলটা সংশোধন না হয়। তাহলে উনি একটা আদেশ দিয়ে দিল। এই যে আদেশ যদি আপনি চেয়ে না নেন, এই দুইটা জায়গায় যাওয়ার জায়গা আছে, যদি না চান তাহলে এটা কিন্তু অটোমেশন সিস্টেম না যে আপনি আপিল করলেন আর ওই যে কোর্ট ডিগ্রি দিয়েছে সেটা স্থগিত হয়ে যাবে, এটা কিন্তু কার্যকর হয়ে যাবে। পরবর্তীতে ডিগ্রি আপিল হলে আপনি যদি আপনি এই আদেশটা না পান তাহলে সেটা সংশোধন হতে পারে, সেটা ভিন্ন জিনিস, কিন্তু
কোর্টের রায় কিন্তু চলমান থাকবে। আমার কথা বুঝতে পেরেছেন? জি স্যার। জি স্যার। কথা বুঝতে পারলে লিখতে পারবেন ভাই। আর কথা যদি বুঝতে না পারেন, এখান থেকে যদি বুঝে উঠতে না পারেন, তাহলে লেখা কিন্তু করতে হবে। আগে বিষয়টা বুঝে নিতে হবে যে আসলে কি বলতে চাচ্ছি আর কি বুঝাতে চাচ্ছি। আপিল মেমো কি, যেখানে বুঝবেন না সেখানে 100 বার প্রশ্ন করে না, তো সমস্যা নেই। প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তো আমি বসে আছি। তাহলে এই সমস্ত জায়গা থেকে কিন্তু প্রশ্ন হচ্ছে, কোথায় অতিরিক্ত সাক্ষী নিতে হবে, কোথায় মামলাটা রিমান্ড পাঠাতে হবে। 107, 96, 104 খুবই ইম্পর্টেন্ট। আর যে কথাগুলো বললাম যে আপিল মেমোতে কি কি থাকে কি কি থাকে না, এই বিষয়গুলো আপনার প্রশ্ন কিন্তু হবে বা হওয়ার সম্ভাবনা রয়েছে। আর একটা ইম্পর্টেন্ট একটা কথা বলবো আমরা, আর একটা ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে 114 নম্বর সেকশনে রিভিউ। আমরা তো জানি রিভিউ কোথায় হয়, প্রশ্নটা আসে কোন কোন ক্ষেত্রে রিভিউ এর দরখাস্ত দেয়, আলোচনা করুন। কোথায় কোথায় রিভিউ এর আবেদন করা যায় আলোচনা করুন। এই হিসাবে একটা প্রশ্ন আপনার কাছে পড়ে 114 নম্বর সেকশনে আপনাকে এই প্রশ্নটা সংক্ষেপে একটা প্রশ্ন দিয়ে দিবে। তো রিভিউ এর কথা যখনই আমরা বলি 114 নম্বর সেকশনে, প্রথম কথা হলো রিভিউ কি বা রিভিউ কোথায় করা যায়। রিভিউ হচ্ছে কোন আদালত যদি ডিগ্রি বা আদেশ দেন, সেটাতে যদি আপনি সংক্ষুব্ধ হন, ওই সেম কোর্টে আপনি 114 নাম্বার সেকশনের 47 নাম্বার আদেশের এক বিধি অনুযায়ী রিভিউ করতে পারেন। কি, যে যে ডিগ্রিটা দেওয়া হয়েছে সেই ডিগ্রিটা আসলে আপনার সংক্ষুব্ধ ভুল আছে কোথাও, সেই ক্ষেত্রে আপনি কি করতে পারেন, রিভিউ করতে পারেন। রিভিউ তিনটা জায়গায় কথা বলা হয়েছে, তিনটা। আমাদের 114 নাম্বার সেকশনে যেই ডিগ্রি বা আদেশের বিরুদ্ধে আপিল চলে কিন্তু আপিল করা হয় নাই, সেই জায়গায় আপনি রিভিউ করতে পারবেন। যেই ডিগ্রি বা আদেশের আপিল চলে না, সেখানে আপনি কি করতে পারবেন, রিভিউ করতে পারবেন। আর কোন অল্প এখতিয়ার সম্পূর্ণ কোর্টে অর্থাৎ স্মল কজেস কোর্টের রেফারেন্সের বিরুদ্ধে আপনি কি করতে পারবেন, রিভিউ করতে পারেন। এই তিনটা বিষয়ের উপরে আপনি কিন্তু রিভিউ করতে পারবেন, এই কথাটা বলা আছে। আর যে ক্ষেত্রে আপিলের বিধান আছে কিন্তু আপিল করেন নাই, যে কথা আমরা বলছি ক নম্বরে, কোন ডিগ্রি বা আদেশের বিরুদ্ধে আপনার কি করবেন, রিভিউ করা যাবে কখন, যখন আপনি একটা আপিল করার কথা নির্ধারিত সময়ের মধ্যে 30 দিন পার হয়ে গেছে। কারণ রিভিউ এর সময় ছিল হচ্ছে 90 দিন, 30 দিন পার হয়ে গেছে, আপনি তামাদি দ্বারা বাড়িতে রিভিউ করার কথা কিন্তু রিভিউ করেন নাই, সরি আপিল করার কথা কিন্তু আপিল করেন নাই, সেক্ষেত্রে আপনাকে সুযোগ দিয়েছে, আপনি একটা রিভিউ করতে পারেন, রিভিউ করার একটা সুযোগ রয়েছে। আবার যে ক্ষেত্রে আপিলের বিধানই নাই, যে কথা আমরা বলছি যে ধরেন 9 নাম্বার সেকশনে আপিলের বিধান নাই, তাহলে আপনি কি করবেন, সরাসরি একটা রিভিউ করে দেন। আর স্মল কজেস কোর্টের বিরুদ্ধে আপনি কি করতে পারবেন, রিভিউর অনুমতি দিতে পারবেন। এই তিনটা জায়গায় রিভিউ আপনি করতে পারবেন। এই ধরনের প্রশ্ন আসে, এবং প্রশ্ন আসে হচ্ছে রিভিউ কত দিনের মধ্যে করতে হয়। রিভিউ করতে হয় হচ্ছে কত দিনের মধ্যে ভাইয়া? স্যার 90 দিনের মধ্যে স্যার। 90, 90 দিনের মধ্যে। 173। তাহলে আমরা কেন এই কথাটা বললাম, কেন বললাম, যেখানে আপিল চলে কিন্তু আপিল করা হয়নি। আমাদের দেখেন, আপিল যখন করবো 30 দিন সময় দিয়েছে, কিন্তু আমি তো আপিল করি নাই, তখন আমার একটা সুযোগ দিয়ে দিল কোর্ট যে আপনি কি করেন, আপনি এই কাজটা করেন, তখন আপনি আবার রিভিউ করতে পারছেন, যেটা 47 নম্বরের সেকশনে বলা হচ্ছে। সো আমাদের রিভিউ রিভিউয়ের ব্যাপারে যে প্রশ্নই আসুন, যেখানে আপিল চলে না, আপিল করা হয়নি, আর স্মল কজেস কোর্টের ক্ষেত্রে আপনি আপিল করতে পারবেন, সরি রিভিউ করতে পারবেন। রিভিউয়ের ক্ষেত্রে কখন, কোন কারণে আপনি রিভিউ করবেন, যখন নতুন বা গুরুত্বপূর্ণ বিষয়, আপনার মামলা শেষ হয়ে গেছে, হঠাৎ করে আপনার নতুন বা গুরুত্বপূর্ণ বিষয় আবিষ্কার হয়ে গেছে, যেখানে যথেষ্ট পরিমাণ কারণ আছে যা আপনি এই মামলায় জিতবেন, সেই সমস্ত বা মোকদ্দমার নথিতে স্পষ্ট ভুল দেখতে পেয়েছেন বা অন্য কারণে আপনি কি করতে পারবেন, রিভিউ করতে পারবেন। রিভিউর আবেদন আপনি 90 দিনের মধ্যে করতে হবে। রিভিউয়ের যদি রিভিউ আপনি করেছেন, রিভিউটা দেখেন, এখানেও আবার আর এক পদ্ধতি আছে, রিভিউর আবেদন যদি মঞ্জুর করলেন বা তার বিরুদ্ধেও কিন্তু আপনি আপিল চলে, অর্থাৎ রিভিউ যে আপনি করেছেন সেটাও যদি আপনার কি করে, মঞ্জুর করে, তাহলে রিভিউ যদি মঞ্জুর করে, অপর পক্ষ তো আপনার অসন্তুষ্ট হবে, সেই ক্ষেত্রে 43, 47 নাম্বার আদেশের 7 নাম্বার বিধিতে আপনি আপিল করতে পারবেন।
আবার আপনি রিভিউ করেছেন, সেই রিভিউয়ের কি হয়েছে, নামঞ্জুর করেছে আপনার কথা শুনে, তাহলে আপনি কি করতে পারবেন, রিভিশন। রিভিশন করতে পারবেন। এখন আমাদের দেশে বুঝছেন একেবারে সুযোগের শেষ নাই, এই জন্যই এত সময় লাগে, সুযোগের শেষ নাই। দেখেন আপনি আপিলের সময় হারায় ফেলছেন, আপনাকে তামাদি দাঁড়িত বাড়িতে আপনি আপিল করবেন 30 দিনের মধ্যে, 30 দিন 45 দিন হয়ে গেছে, আপনি সেক্ষেত্রে আপিল করতে পারলেন না, আপনার রিভিউর আবেদন করলেন। রিভিউর আবেদন আপনার নামঞ্জুর করলো, আপনি কি করলেন, সেটার বিরুদ্ধে আপনি রিভিশনে চলে গেলেন। দেখেন আবার রিভিশন না মঞ্জুর করলে মানে চলমান থাকবে। আরে ভাই একটা কোর্ট পর্যন্ত তো শেষ করতে দাও, তাই না, এত দূর যাওয়ার দরকার। তো দ্যাটস ওয়াই আমাদের সিভিল মামলাগুলো শেষ হওয়ার ক্ষেত্রে অনেক সময় লাগে। তো এই হলো বিষয়। আমি আজকে আর প্রশ্ন আপনাদেরকে জিজ্ঞেস করতে পারছি না, আজকে আমাকে একটু সময়